স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহান। রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক কারখানাগুলোকে সরিয়ে নিতে আলাদা শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। মঙ্গলবার একনেক সভা শেষে তিনি এই কথা জানান। আজ আমরা আলোচনা করব প্লাস্টিক শিল্প নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক এবং রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি কে.এম. ইকবাল হোসেন। হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আজ আমরা আলোচনা করব, যেটা বলছিলাম আমরা, যে প্লাস্টিক শিল্প নিয়ে আলোচনা করতে চাই। এই আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, যেখানে আমরা যখন বলছি তখন গত মঙ্গলবার একনেকের এক বৈঠকে পরিকল্পনা মন্ত্রী যারা মুস্তফা কামাল বলেছেন যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিভিন্ন প্লাস্টিক ফ্যাক্টরি বা কারখানা আছে আমাদের এখানে, সেগুলোকে নিয়ে একটি শিল্পনগরীতে স্থানান্তরিত করতে চান। এটা একটা ভালো উদ্যোগ। আমরা এই বিষয়ে আলোচনা করার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে প্লাস্টিক শিল্প নিয়ে আমরা যে কথা বলছি, এর ঠিক সম্ভাবনা এখন বাংলাদেশের বাজারের প্রেক্ষিতে কেমন, এই শিল্পের সম্ভাবনা আসলে কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আজ স্বাধীনতার মাসের প্রথম দিনে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমাদের আরম্ভ করছি। প্লাস্টিক শিল্প আমাদের এখানে গড়ে উঠছে আফটার 47। 1947 সালের পর থেকে আমাদের এখানে হাঁটি হাঁটি পা পা করে প্লাস্টিক শিল্প গড়ে উঠেছে। 90-র পর থেকে আমরা আধুনিকতায় চলে গেছি। আচ্ছা, তো আপনি হয়তো জানেন যে প্লাস্টিকটাকে পৃথিবীব্যাপী এইভাবে মেজার করা হয় যে যে জাতির মান যত উন্নত, সেখানে প্লাস্টিকের ইউজ তত বেশি। সেখানে আমি একটা রেফারেন্স আপনাকে দেব যে আমাদের যে সমীক্ষা, ওয়ার্ল্ড ব্যাপী যে সমীক্ষা আছে, সেখানে আমেরিকাতে পার ক্যাপিটা প্লাস্টিক ইউজ হয় 18 থেকে 22 কেজি। আচ্ছা, সেখানে আমাদের দেশে এখন ইউজ হচ্ছে মেবি 4 থেকে 5 কেজি। তো এটা আমি গত কয়দিন আগে আমরা জাইকার একজন ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টাডি করার জন্য প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে উনি বসেন, ইজ জাপানি। উনি আমাদের সাথে বসেছিলেন। উনি বললো যে তোমাদের ইকোনমি আপ হচ্ছে, সো দ্যাট এটা পৃথিবীব্যাপী তোমরা জানো যে প্লাস্টিকের ইউজ তোমাদের এখন বেড়ে যাবে। হোয়াট ইজ ইউর পজিশন, তোমাদের অবস্থা এখন কি, সম্ভাবনা কি, এবং তোমাদের সাপোর্ট কি দরকার। অ্যাবসলিউটলি। ইটস এ ভেরি ফাইন রেফারেন্স। তো আমি তখন ওদেরকে সব বুঝালাম যে আমরা মোটামুটি এখন যে অবস্থায় আছি, মোটামুটি ভালো অবস্থায় আছি, তবে আমাদের আরও উন্নত টেকনোলজি দরকার। যখন প্লাস্টিক নিয়ে আমরা কথা বলছি, তখন কিন্তু প্লাস্টিকের সাথে পরিবেশ সম্মত একটা প্রশ্ন আসে, এবং এটাকে এর বর্জ্যগুলো কি পরিবেশ সম্মতভাবে আমরা ব্যবহার রিসাইক্লিং করছি কিনা, এই বিষয়গুলো কি এখনই ভাবা উচিত কিনা? কারণ যে কারণে আসলে বারবার বলা হচ্ছে যে আমাদের এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে শিল্প ফ্যাক্টরিগুলো আছে, সেগুলো যদি আমরা আসলে একটা জায়গা নিতে পারি, তাহলে কিন্তু পরিবেশের প্রতি যে প্লাস্টিকের যে একটা হুমকি, সেইখানটা আসলে কীভাবে সেই হুমকিটাকে মোকাবেলা করবার জন্য কি করছেন আপনারা, বা এখনই যদি এই ফরওয়ার্ড লুকিং চিন্তা আপনারা না করেন যারা উদ্যোক্তা আছেন, তাহলে কিন্তু পরে আবার ভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাদেরকে। উত্তম প্রশ্ন আপনার। প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে কোনো ওয়েস্টেজ নাই। আচ্ছা, ইটস জিরো ওয়েস্টেজ। আচ্ছা, জিরো ওয়েস্টেজ। যে ওয়েস্টেজটা প্লাস্টিক মেশিন থেকে বের হয় ওই প্লাস্টিকের আকারটাকে তৈরি করার জন্য, তার আকৃতিটা তৈরি করার জন্য, সেই ওয়েস্টেজটাকে সাথেই একটা কাটার থাকে, ওখানে কাটিং করে আবার ঢুকিয়ে দেওয়া। এবং প্লাস্টিকটা হলো এমন, আপনি জানেন এটা 3R: রিইউজ, রিকালেক্ট অ্যান্ড রিসাইকেল। এটা অলওয়েজ ইট ইজ লাইক গোল্ড। আপনি এটাকে বারবার ইউজ করতে পারেন, তবে এটার কোয়ালিটিটাই হয়। আমি বলছি এখানে আপনি যেটা বলছেন সেটা হলো অন্যরকম, অন্যটা পোস্ট ইউজ প্লাস্টিক। আচ্ছা, পোস্ট ইউজ প্লাস্টিক, ওকে, দ্যাট ইজ আমরা ব্যবহার করে যে প্লাস্টিকটা আমাদের কাছ থেকে, যে আমরা যারা ব্যবহারকারী, ক্রেতা, কিংবা আমাদের দেশের জনগণ, আমরা যেটা ব্যবহার করি সেটাকে আমরা যদি যত্রতত্র না ফেলে, আমরা যদি এটা ওই ডাস্টবিন সিস্টেমে আমরা কিন্তু অলরেডি এটা আমাদের মিউনিসিপাল কর্পোরেশন কিন্তু অলরেডি কাজ কিছু শুরু করেছে, এখনো সেই অবস্থায় যেতে পারে নাই। সেটা হলো যে 3 বিন সিস্টেম করতে হবে। 3 বিন বলতে ওই যে বায়োডিগ্রেডেবল, তারপরে রিসাইকেলেবল, দেন আয়রন অ্যান্ড আদার্স, যেগুলো হার্ড মেটাল। তো এটা যদি হয়ে যায়, তাহলে পোস্ট ইউজ যেটা, যেমন এই যে চানাচুর, বিস্কিট, এটা তো আমাদের অপরিহার্য। পাউরুটি বলেন, ঔষধের বলেন, there are varieties plastic এই প্যাকেজিং তো এটা আমরা থ্রো করব কেন? উই উইল কিপ ইট ইন আওয়ার ডাস্টবিন, দ্যাট ডাস্টবিন, ওখান থেকে কালেকশন হবে, এটা আবার রিসাইকেল হবে।
এবং রিসাইকেল হওয়ার পরে এটা দিয়ে কিন্তু আরো মূল্যবান দ্রব্য তৈরি হয়, ভালো ভালো জিনিস তৈরি হয়। এবং এটা লাস্ট আমি হয়তো আজকে আমাদের হয়তো সংক্ষিপ্ত আলোচনা, অনেক বড় সময় পাবো না, আমরা এটার জন্য সেমিনার টেমিনার এসব করছি আমরা এবং করব। এই নেক্সট জানুয়ারিতে আমাদের একটা বিরাট সম্মেলন আছে চীন মৈত্রীতে, এখানে এশিয়ান প্লাস্টিক ফোরামের 16-17টা দেশ আসবে, ওরা এজিএম, যেটা এশিয়ান প্লাস্টিক ফোরামের এজিএমটা এখানে হবে, আমাদের ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ার এখানে স্টার্ট হবে, এন্ড এশিয়ান কান্ট্রি যে ইন্ডাস্ট্রি প্লাস্টিক তারাও এখানে জয়েন করবে। সো দ্যাট ইটস এ টিম ইন্ডিয়াস মানে কি সুযোগ আমাদের জন্য টু এক্সচেঞ্জ ভিউজ অ্যান্ড টেকনোলজি উইথ দ্যাম। এখানে এখন ব্যাপারটা হলো যে আমরা আমাদের যে রিসাইকেল হচ্ছে না তাই না, আপনি লালবাগ কিংবা কামরাঙ্গি চলে যান, ওখানে আপনি যে দেখবেন যে এই কুড়িয়ে নেওয়া ইয়েগুলো ওখানে রিসাইকেল হচ্ছে, তবে যতটুকু দরকার ততটুকু হচ্ছে। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন যে পার্সেন্টেজ না, আমি আসলে জানতে চাই যে আপনারা যারা শিল্পোদ্যোক্তা এই রিসাইক্লিং উৎসাহিত করবার জন্য আসলে কি করেন? কারণ শুধু যদি আপনারা একটু ভালো ধরনের ইনসেনটিভ বলেন তাহলে কিন্তু মানুষ সহজে সেখানে নিয়ে যাবে না। ইনসেনটিভ মিন্স আমরা তো পারচেজ করতেছি, আবার এটা আপনি কার কাছে কাজ করছেন? ওই যে রিসাইকেল যে কালেকশন হয়ে যে রিসাইকেল হয়, যারা রিসাইকেল করে, রিসাইকেল ইন্ডাস্ট্রি অনেকগুলো আছে, এখন আছে অনেকগুলো আছে, তারা এটা তৈরি করে ওরা ওটা সেল করে, তো আমরা ওইটা আবার রিইউজ করতেছি। রিইউজ কোথায় হচ্ছে? যেখানে আপনার যে অনেকগুলো ইয়ে আছে যে ভার্জিন র মেটেরিয়ালস ইউজ করবেন, অনেকগুলো আছে রিসাইকেল আপনি ইউজ করতে পারেন, কত পার্সেন্ট করবেন এটা বলতে হবে, এবং সেটা কি ক্যাটাগরির হতে হবে, তো ওই রকম করে এরা তৈরি করে। আমরা চাচ্ছি ওই জিনিসটাকে যদি আরো আধুনিক হয় তাহলে আমাদের জন্য ভালো হবে, এবং ওই রিসাইকেলের মানটা আরো ভালো হবে। তো এইটার জন্য উই আর ওয়ার্কিং। আচ্ছা, আমরা কাজ করছি, আমাদের মিউনিসিপ্যালিটির সাথে কাজ হচ্ছে, আমাদের ওয়েস্ট কনসার্ন বলে একটা সংস্থা আছে, হ্যাঁ আপনি জানেন এটা, দে আর অলসো ওয়ার্কিং, এবং তারা কালেকশনও করছে, রিসাইকেল তারা করছে। তো সো দ্যাট আমার মনে হয় যে চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি আপনার সাথে, সেটা হলো যে নট পোস্ট ইউজ, যেটা আমি বললাম যে চানাচুর বিস্কিট, এটা আপনি দেখেন এই যে কম্পিউটার, অটোমোবাইল, একই অবস্থা, সবগুলোর হার্ড প্লাস্টিক, এগুলো তো আপনি থ্রো করবেন একদিন, তো কোথায় যাবে? ইভেন জাপানে গাড়িরই ওয়েস্টেজের এখন বিরাট একটা ব্যাপার হয়ে গেছে, এবং গাড়িতে কিন্তু অনেকগুলো প্লাস্টিক, আপনি ভিতরে ইনসাইড এন্ড আউটসাইড লট অফ প্লাস্টিক, প্লেনে আছে প্লাস্টিক, লট অফ প্লাস্টিক। সো দ্যাট উই মাস্ট টেক দ্যাট মেজার, যে কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করব, কিভাবে প্রিজার্ভ করব, কিভাবে রিইউজ করব, এবং সেই জ্ঞান ইনশাআল্লাহ আমাদের হয়েছে। আমরা প্লাস্টিক অ্যাসোসিয়েশন থেকে চেষ্টা করছি যে এই যে টেকনোলজি সেন্টার আমাদের হবে, ইটস নেম ইজ বিপ্যাট, এই বিপ্যাটে আমরা ট্রেনিং দেব আমাদের ছেলে মেয়েদেরকে, ওরা আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে, বিদেশে যেয়ে কাজ করতে পারবে। এখন এখানে আরেকটা সুন্দর ইয়ে আছে, যে আমাদের যে ছেলেগুলা বাইরে যায়, যে মেয়েগুলা বাইরে যায়, ওরা যায় লেবার হিসাবে, আমরা যদি এখান থেকে ট্রেনিং করে পাঠাই দিই, লেবার হিসাবে গেলে সে পাবে 10,000, 12,000, 15,000 টাকা। আমি যদি তাকে স্কিল্ড করে পাঠাতে পারি ওখান থেকে, তাইলে হি উইল গেট 20,000, 30,000, এবং তার সম্মান বেড়ে যাবে, আমাদের ফরেন আর্নিং যে ইয়েটা সেটা বেড়ে যাবে। আমরা প্রথমে শুরু করেছিলাম আলোচনা যে প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে, ঢাকার মুন্সিগঞ্জে কথা বলছে, এইটা দীর্ঘদিন ধরে হচ্ছিল, এখন একনেক সভার অনুমোদনের পরে এর একটি গতি পেল আসলে। এর ফলে এখন যে পরিমাণ জায়গায় এই শিল্পনগরী হবে, প্লাস্টিক শিল্পনগরী হবে, সেখানে সকল প্রতিষ্ঠান যেগুলো ফ্যাক্টরি আছে, কারখানা আছে, ছোট ছোট আছে, সেগুলোর স্থান সেখানে সংকুলন হবে কিনা? স্থানের ব্যাপারে আমি চাচ্ছি যে আরম্ভ হোক। আচ্ছা, আমরা আরম্ভ করেছি 50 একর জায়গার মধ্যে। আমি এখানে ধন্যবাদ দেব মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে, আমি ধন্যবাদ দেব মাননীয় শিল্পমন্ত্রীকে, আমি ধন্যবাদ দেব মাননীয় বাণিজ্য মন্ত্রীকে, এবং অর্থমন্ত্রী মহোদয় অলসো। এনাদের প্রচেষ্টা, ওনাদের সৎ উদ্দেশ্য এবং ওনাদের যে এইম, সেটা নিয়ে তাই ওনারা এটা করেছেন। 50 একরে আমরা অ্যাকোমোডেট করতে পারবো, আমাদের ওখানে প্লট হবে 360টা। আচ্ছা, আমাদের টোটাল ফ্যাক্টরি আছে এখন 5,030টা, প্লাস মাইনাস হচ্ছে, আরো প্রয়োজনে হচ্ছে। প্লাস্টিক র মেটেরিয়ালস আছে 150-এরও অ্যাবাভ র মেটেরিয়ালস। তো সো দ্যাট আপনি বুঝতে পারেন যে এটা মেশিন কত রকমের, এবং ইন্ডাস্ট্রিও আলাদা আলাদা। আমাদের এখানে বিগ কিছু ইন্ডাস্ট্রি আছে, আপনি জানেন যে RFL বেঙ্গল, দে আর বিগ, আরো 2-4টা আছে এরকম বড় আকারের। ওদের জন্য দরকার, এক একটা ফ্যাক্টরির জন্যই 10-12 বিঘা জায়গার দরকার, ওরা করে ফেলছে ওদের জায়গায়। বাট এগুলো কিন্তু সরকারের অনেক আগের থেকে একটা ইয়ে হলো যে ওল্ড টাউনে যে ছড়িয়ে ছিটিয়ে ছোট
স্মল ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে এগুলোকে সরিয়ে নেওয়া। রিলোকেট করা যায়। তাহলে রিলোকেশন It's ক্ষেত্রে better. ওই প্রতিষ্ঠানগুলি আসলে অগ্রাধিকার পাবে। অগ্রাধিকার পাবে এবং এটা বেটার ওদের জন্য এবং এটা একটা ট্রিমিনিয়াস আমাদের অনেক দিনের চেষ্টার পরে এটা সরকার সহযোগিতা আমরা এটা করতে পেরেছি, যার জন্য আমরা এটাতে আমি বলবো যে আমরা ইনশাআল্লাহ আমরা এটাতে সাকসেসফুল। ধন্যবাদ জনাব ইকবাল হোসেন। এবং আমাদের এখানে সময়- আরেকটু আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে আসলে আপনার সাথে নিশ্চয়ই আমরা আবার কথা Thank বলবো। you. জি, ধন্যবাদ। আমাদের সময় হলো বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি প্লাস্টিক শিল্প নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক এবং রপ্তানি অ্যাসোসিয়েশনের সহসভাপতি কে এম ইকবাল হোসেন। জনাব ইকবাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার কথা বলছিলাম, আপনি বলছিলেন যে প্লাস্টিক শিল্পের সমস্যা এবং সম্ভাবনার কথা বলছিলেন। আপনি যখন এই কথা বলছেন তখন আমি আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি যে আমি বলছিলাম যে প্লাস্টিক সামগ্রী নিয়ে এক ধরনের কিছু ক্ষেত্রে কনফিউশন আছে, যেমন যে দ্রব্য ব্যবহার করছি সেটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা। আমি যদি ফুডের কথা বলি, আমরা খাবারের জন্য যে ধরনের প্লাস্টিক পাত্র ব্যবহার করি সেইটা কতটা মানসম্মত, এই বিষয়ে কিন্তু কোনো সার্টিফাইড এজেন্সি নাই বা কেউ বলছে না যে সার্টিফাইড, এটা ক্ষতিকর নয়, বা এই 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 এনফোর্সমেন্ট, ল এনফোর্সমেন্ট আমাদের দেশে নাই। এবং এটা আমি যদি বলি, এই এনফোর্সমেন্ট না থাকার কারণে, এই সচেতনতা না থাকার কারণে হয়তো প্লাস্টিক দ্রব্যের ব্যবহার হয়তো আরও বেশি বৃদ্ধি পাচ্ছে না। দ্যাটস রাইট, এটা ঠিক বলছেন আপনি। কিন্তু ব্যাপারটা হলো এরকম যে আমাদের ল হলে হবে না, আমরা সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে। আমি বলছি যে যে প্লাস্টিকের যে একটা, আমি যদি একটা পাত্র তৈরি যেটা আছে সেটা খাবার খাওয়াটা ঠিক কিনা সেটা সার্টিফাইড করবে কে? হ্যাঁ, এখানে আমি আরেকটি রেফারেন্স আপনাকে ইউজ করি। যেমন প্যাকেজিং রুল আমাদের দেশে নেই। আমরা এটা নিয়ে এবার সেমিনার করব জানুয়ারিতে। আমাদের ওখানে ইয়েটা আছে যে এখানে যে এক্সপার্ট যারা আসবে ওদের কিনে প্যাকেজিং রুল যদি থাকতো যে কোন আইটেমটা আপনি কিসের মধ্যে আপনি প্যাকেজ করবেন। আপনি জানেন যে এখন আমরা চাল, আমাদের চিনি, আমাদের খাদ্যদ্রব্য, যেমন ফাস্ট ফুডের দোকানে কিন্তু দেখেন বক্সগুলো ইউজ হচ্ছে। সেটা কি? তো এই বক্সগুলো ইউজ করতে হলে আপনাকে বলতে হবে ভার্জিন র মেটেরিয়ালস দিয়ে ইউজ করবেন। নো, ওর সঙ্গে সঙ্গে কোনো কালার ইউজ করতে পারবেন। কালার ইউজ করতে পারবে, কিন্তু তাকে গ্যারান্টি দিতে হবে যে ওই কালারটা ফুড গ্রেড, কিন্তু সেই গ্যারান্টিটা আপনি পাবেন না, এখন পাওয়া যাবে না, যেহেতু আমাদের এখানে এখনো ওই টেস্টিং ল্যাবরেটরি আমি সেটাই বলছি, এই উদ্যোক্তার লেভেলে এই সচেতনতা কিন্তু নাই। আপনি যেমন বলছেন যে সকল পাত্র, প্লাস্টিকের পাত্র খাবার জন্য উপযোগী নয়, তখন একজন সাধারণ ক্রেতা হিসাবে আমি কি করে বাজারে বুঝবো, কি করে জানবো যে এটা ভালো না খারাপ? একটা এন্টারপ্রেনার বা একটি ফ্যাক্টরি হয়তো সেটা ভালো করছে, কিন্তু আরেকটা কোম্পানিতে ভালো করছে না। এই এনফোর্সমেন্ট কিন্তু একটা নাই, আমি সেটাই বলতে পারি। এই আপনারা ইন্ডাস্ট্রি থেকেও চাষ করতে পারেন। দ্যাটস রাইট। সাধারণত আমি বলবো যে আজকে আমি যে আলোচনা করছি এটা দেশবাসী দেখছে, ওনারা যদি এটা ফলো করে তাহলে বুঝতে পারবে। সাধারণত কিছু নাই এখানে, যারা প্রস্তুত করছেন আপনারা তাদেরকে দায়িত্ব নিতে হবে। সাধারণ ক্রেতা কিছু বলতে পারবে না। না, আমরা দায়িত্ব নিলে আমরা যারা প্রস্তুতকারক ফুড গ্রেডেড পণ্য তৈরি না করেন এবং অথবা বিক্রি করছেন বাজারে যদি করেন, তাহলে আমি কিভাবে বুঝবো? না, তাহলে এটা হতে পারে, এটা আপনি ভালো বলেছেন। যারা ফুড গ্রেড এবং যারা এই খাদ্যের জন্য তৈরি করে, তারা যদি ওগুলোর মধ্যে লিখে দেয়, এনগ্রেভ করতে পারে তারা যে এটা স্বাস্থ্যসম্মত, লিখে দিল, কিন্তু লিখে দেওয়ার পরে ওই যে ইয়েটা যদি কখনো আমাদের বিএসটিআই তে যায় আর যদি দেখে যে এটা স্বাস্থ্যসম্মত নয়, তখন সেই ইন্ডাস্ট্রিটাকে কিংবা যেই দোকান থেকে, মনে করেন একটা রিনাউন্ড আরএফএল এরই একটা ফুড ইয়ের থেকে আপনি পারচেজ করলেন, আপনি যদি ওইটা টেস্টে দিলেন যে এটা কি আমরা সন্দেহ হলো, তখন আপনি এটা বের করতে পারবেন। আর যখনই আপনি লেখার কথাটা আসবে, তখন যে ইন্ডাস্ট্রি ওনার, সেও চিন্তা করবে যে আমি সার্টিফাইড ইয়েতে আমি লিখবো, নাইলে আমি লিখে তো ভেসে যাবো, আমার তো পানিশমেন্ট হয়ে যাবে তখন, যে তুমি এইভাবে লেখলা কেন। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং ওয়ার্ল্ড ওয়াইড আমি যেটা যতটুকু জানি, যেটা আমি ইন্ডিয়াতে দেখেছি, ওরা ভার্জিন র মেটেরিয়ালস তারা খাদ্যের জন্য ইউজ করে। আচ্ছা, যেটা ক্লিয়ার, এবং ওটা আপনি চিনবেন কিভাবে, ওটা একটু ক্লিয়ার থাকবে, পরিষ্কার থাকবে, ওটার মধ্যে কোনো রং টং দেওয়া থাকবে না, ইটস ক্লিয়ার। কোনোটা একটু ক্লিয়ার, কোনোটা একটু ফ্রস্টি। এই দুটো জিনিস হয়। একটা হয় আপনার আইটেম ওয়াইজ হয়, এটা একটা পিপিতে হয়, একটা HIPS এ হয়। তো এগুলো ওইটা যদি একটু জনগণ দেখতে শিখে, তো
তো জনগণের শিখার আগে শিখতে হবে যারা ওই প্রতিষ্ঠানকে, যে এই প্রতিষ্ঠান সেটাই বলছি, খাদ্য যারা- প্যাকেজ এবং যারা প্রস্তুতকারক তাদেরকেও জানতে হবে। প্রস্তুতকারক, তাকে তাদের- তো 100% তাদের জানতে হবে। সততা খুব জরুরি আসলে। 100% জানতে হবে। তারা জানেও, আমি বলবো যে তারা যে জানে না তা না, আমি বলছি তাদের কিন্তু সৎ আমাদের হবে। এখানে প্রয়োগ সৎ নাই, হতে হবে। প্রয়োগ নাই। কিরকম আমি বলি আপনাকে, দোকানদার বলতেছে আমাকে দইয়ের জন্য এই বক্সটা তৈরি করে দিবা, বাট ইটস প্রাইস উইল বি 6 টাকা বলে দেয়। তো 6 টাকা দিলে ও জানে যে এটা রিসাইক্লিং ইউজ করতে হবে, ওকে বলেও যে রিসাইক্লিং ইউজ করবো, কিন্তু যদি অরিজিনাল র মেটেরিয়ালস ইউজ করে তাহলে তো 10 টাকা হয়ে যাবে। তো এই 4 টাকার জন্য তো আপনি আপনার জীবনটাকে তো আপনি সেভ রাখবেন। তো আমি অনুরোধ করব সবাইকে যে জানো 4 টাকা আমি বেশি খরচ করবো, বাট মাই লাইফ শুড বি। হ্যাঁ, কিন্তু Same. আমরা এটাও আশা করবো যে আপনারা যারা উদ্যোক্তা, যারা আমরা- factory করছেন, আপনারা অন্তত সৎভাবে ব্যবসা করবেন, একটা মানে বলে দিবেন বা Of নিজেরা course. এই লেখাটা আপনারা নিজে থেকেই করতে পারেন। তো এটার জন্য অবশ্যই, কি সরকারি অবশ্যই। এনফোর্সমেন্ট দরকার আছে? আপনার অ্যাসোসিয়েশন থেকে আপনারা করতে পারেন। এটা আসলে আপনাদের এখন ব্যবসা এটা আমরা বলি সবাইকে, কিন্তু আপনি জানেন এটা যে আমাদের দেশের যে অবস্থা, এখানে যে প্লাস্টিক অ্যাসোসিয়েশন যে 100% আমাদের, কিন্তু সবগুলো আমাদের মেম্বার এখনো হয়নি। আমাদের বাইরেও কিছু মেম্বার আছে। আমরা এটা কিন্তু গভর্নমেন্ট গ্যাজেট আছে, তুমি যেই সেক্টরে ব্যবসা করবা ওখানে অ্যাসোসিয়েশন আর চেম্বারে মেম্বার হতে হবে, কিন্তু এটা অনেকে ফলো করে না। তো এটার জন্য যেই আপনার এনফোর্সমেন্ট দরকার আছে, যে আইন ওটা করছে না তা না, কিন্তু খুব সীমিত, আর একটু বাড়াতে হবে। আমি একটু একটা অন্য বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করি। ঠিক প্লাস্টিক শিল্প গত 5-6 বছরে বা গত 10 বছর আমরা যে চিন্তা করি, এর ক্ষেত্রে অনেক ব্যাপক হয়েছে। তারপরেও আপনার কি মনে হয় যে কোন জায়গায় আসলে আমরা যদি শিল্পায়নের কথা বলছি, যে প্লাস্টিক ইন্ডাস্ট্রির সম্ভাবনাটা বেশি এই মুহূর্তে, যেমন যেটা এখনো আমরা এক্সপ্লোর করিনি বা করছি না? আপনি দেখেন যে আমরা যে ফার্নিচারে আমরা প্লাস্টিক ইউজ করতেছি, আচ্ছা, এখানে কিন্তু আপনি ট্রিমেন্ডিয়াসলি আপনি কিন্তু এখানে এনভায়রনমেন্ট সেভ সেভ করতে পারি যদি আমরা সত্যি না করছি অলরেডি। আপনি আমাদের যে এই যে ইয়েগুলো আমরা যে অনুষ্ঠানগুলো করি আমাদের গ্রাম পর্যন্ত হ্যাঁ, ডেকোরেট, প্লাস্টিকের যে আপনি জানেন যে কয়েক বছর আগেই তারা ওই কাঠের ইম্যাচিউরড কাঠ দিয়ে তারা ইয়ে বানাতো, আপনার চেয়ার, জি, টেবিল। 1 বছরের মধ্যে ওটা ভেঙে যেত, আবার একটা গাছ কেটে আবার বানাতো হতো। এখন আমরা ওখানে প্লাস্টিকের চেয়ার টেবিল চলে আমরা গেছে। দেখতে পাচ্ছি। যাওয়াতে কি হয়েছে, ওখানে ওটা পরিষ্কারও ভালো করা যায়, হাইজেনিক, অ্যাজ ওয়েল অ্যাজ এটা রিসাইকেল, আবার কালেকশন করে এটা রিসাইকেল করে আবার এটাকে পুনঃ অন্য জায়গায় ইউজ করতে হয়। তো এখানে যে এই যে ইম্যাচিউর ট্রিজ কাটা হচ্ছে না, ঠিক আছে, এটা বিরাট একটা furniture হেল্প একটা, করছে। একটা ফার্নিচারের এখানে। আচ্ছা। আরেকটা হলো আমাদের দেশে এখনো শুরু হয়নি অটোমোবাইলস প্লাস্টিক, সেটা এখনো শুরু হয় নাই। কিছু বছর খানিক আগে জাপানি এক ভদ্রলোক আসছিল উইথ ইটস কোম্পানি, যে তোমাদের এখানে অটোমোবাইল যদি শুরু হয় তোমাদের কি প্রিপারেশন আছে কিনা। তো আমি বললাম যেহেতু শুরু হয়নি তাই সেই জন্য কেউ প্রিপারেশন এখনো নেয় নেই। তো যদি অ্যাসেম্বলিং যেমন হয়, অনেক মোটরসাইকেল, সাইকেলের মধ্যে আছে মোটরসাইকেল হচ্ছে। মোটরসাইকেল মোটরসাইকেল তো যেমন বেশি ওয়ালটন এখন আমাদের অনেক প্লাস্টিক করতেছে, তারা ইলেকট্রনিক্স, ওদের কাছে প্লাস্টিক মেশিনারিজ আছে। তো এগুলো আস্তে আস্তে রেস করতেছে, বাট অটোমোবাইলটা পুরো এখনো হয়নি। তবে ভবিষ্যতে হয়তো হয়ে যাবে, কারণ আমাদের গভর্নমেন্ট কিংবা আমাদের বড় কোম্পানিগুলো, আমাদের এফবিসিসি এর প্রেসিডেন্ট মহোদয় চেষ্টা করতেছেন যে এখানে অ্যাসেম্বল করার জন্য কিছু অটোমোবাইল। এর বাইরে কোথায় আসলে সম্ভাবনা রয়েছে? আর প্রায়গুলো তো হয়ে গেছে, ঔষধে হয়ে গেছে। খেলনা, খেলনাটা, হ্যাঁ, যেটা আমি নিজে ওইটার সাথে সম্পৃক্ত। কিছুদিন আগে আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে এটা চায়না সুইচ অফ করবে, তোমরা এটা রিসিভ করো। তো খেলনাতে 99% চায়না বন্ধ করছে কেন? চায়নার কস্টিং বেড়ে কষ্ট যাচ্ছে, আছে, ঠিক। ওদের তো সেক্ষেত্রে বাংলাদেশের স্যালারি সম্ভাবনা, বেড়ে হ্যাঁ, যাচ্ছে, বাংলাদেশের তাদের ইন্ডাস্ট্রির কস্ট বেড়ে যাচ্ছে, তারা হাই ট্যাকে চলে যাচ্ছে। আচ্ছা, তারা এখন যাবে আরো কি ওই সার্কিট বানাচ্ছে, ইলেকট্রনিক্স, কম্পিউটার, আর হাই এন্ড প্রোডাক্ট বানাচ্ছে। হাই প্রোডাক্ট খেলনাটা আসলে এখানে এটা তারা ছেড়ে যাচ্ছে। আমরা গত 1 বছর যাবত আমরা এটাকে ট্রাই করে আমাদের এখানে 7-8টা কোম্পানি অলরেডি আমরা শুরু করেছি এটা। এবং আমাদের যে মান খেলনার আমরা চায়নার সমকক্ষ আমরা বানাচ্ছি। তবে কিছু স্পেয়ার্স ওটার জন্য আমাদের এখন চায়না থেকেই আনতে হয়, স্পেয়ার্স, নট হোল দ্য থিং। প্লাস্টিক যেটা ওটা 100% আমরা এখানে তৈরি করি, ভিতরে ইলেকট্রনিক্স কিছু যে ডিভাইসগুলো আছে এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি। তো এটা আল্লাহর রহমতে আমার মনে হয় সামনের দিকে ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তবে এখানে একটা সমস্যা আছে, যেটা আমি এখানে আজকে বললে হয়তো এনবিআর বলবে যে আমরা তো কাজ করছি এখানে। আপনি জানেন যে খেলনা কোনো দোকানে কেজি হিসাবে বিক্রি হয় না, নাইদার ইন আউটসাইড বাংলাদেশ নর ইনসাইড বাংলাদেশ। কিন্তু আমাদের এনবিআর এটাকে যে বাইরে থেকে আপনি ইম্পোর্ট করে আনবেন, ওনারা কেজি হিসেবে অ্যাসেসমেন্ট করে। আমি এটা দেখেছি যে একটা গাড়ি
যদি চায়নাতে কেনা পড়ে 63 টাকা, যদি উনি কেজি হিসেবে অ্যাসেসমেন্ট করে তাইলে ওখানে প্রাইস শো হবে 13 টাকা। তো এখানে যে আমাদের লোকাল যে ইন্ডাস্ট্রি সেটা একটু মাইর খেয়ে যাবে। Absolutely. এটাকে আমি একটু সংশোধন করতে জনাব কে এম ইকবাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। থ্যাংক ইউ। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার ধন্যবাদ, সাথে আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ, Absolutely, আপনাকে ধন্যবাদ যে ভবিষ্যতে আপনারা নিশ্চয়ই এটা আপনার সাথে আমরা উৎসাহ কথা বলবো। অসংখ্য ধন্যবাদ। স্যার এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।